দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের বড় এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমাদের এই আয়োজন। এই সপ্তাহের বড় খবর অনেক। সবশেষ খবর গতকাল রাতেই যেটি আমরা জেনেছি যে বঙ্গোপসাগরে বাংলাদেশি 56 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল মিয়ানমারের নৌবাহিনী এবং তাদেরকে 10 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়। এবং কালকে রাতেই রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম তার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধাওয়াপাল্টা ধাওয়া হয়েছে এবং তারপরে সার্জিস আলম এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এবং কালকে রাতেই রাজধানীর শাহবাগ থানায় তৌহিদি জনতা নাম দিয়ে একদল লোক বিক্ষোভ করলেন। সারা রাত তারা থানায় অবস্থান করলেন। সকাল 9:30টার দিকে তারা থানা ছেড়েছেন। তাদের দাবি হচ্ছে যে ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একজন ছাত্রীকে হেনস্থা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে ছাড়ানোর জন্য এই তৌহিদি জনতার নাম দিয়ে তারা এসেছিলেন। এরকম অনেক ঘটনা, এর বাইরে আরও অনেক ঘটনা এই সপ্তাহের আছে। আমরা একটু শিরোনামগুলো দেখি। শেখ হাসিনা যেখানেই থাকুন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। তার সঙ্গে জড়িতদেরও বিচার হবে, ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের প্রতিবেদন পেশ। গুমের শিকার 330 জনের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, বলছে গুম কমিশন। 1752টি অভিযোগ জমা, 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ওয়াহিদুদ্দিন মাহমুদের হাতে থাকলেও পরিকল্পনা মন্ত্রণালয়। রাজধানীর গুলশানে গেট টপকেও দরজা ভেঙে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢুকে শতাধিক ব্যক্তির তল্লাশি। মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই বললেন রিজওয়ানা হাসান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বললেন নাহিদ। হাসিনার ফাঁসির আগে নির্বাচনের কথা নয়, মন্তব্য সার্জিসের। গণপরিষদ নির্বাচনের বিতর্কে যেতে চায় না ইসি। ডিসেম্বর টার্গেট করে চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জানালেন সিইসি। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে নিহত 4, নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 8। স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য কোটার সিদ্ধান্ত বাতিল। তাদের জন্য চলতি শিক্ষাবর্ষে প্রতি ক্লাসে একটি করে আসন বেশি রাখার নির্দেশ। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর, আলোচিত খবর। এর মধ্যে থেকে কয়েকটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান, পলিসি অ্যানালিস্ট। আশরাফুজ্জামান, থ্যাংক ইউ। সবচেয়ে বড় খবর যেটা আমরা মনে করছি যে প্রফেসর ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি স্কাই নিউজকে। সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন, তার উপস্থিতিতে অনুপস্থিতিতে এই যে জুলাই অভ্যুত্থানে তার বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যার, তার বিচার হবে। এক। দ্বিতীয়ত এর সঙ্গে আমি মিলিয়ে যদি পড়ি যে 28শে ফেব্রুয়ারি যেদিন আপনার হলো জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো, তার দুদিন পরেই সার্জিস আলম স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত যেন কেউ নির্বাচন নিয়ে কথা না বলে। দুটি মিলিয়ে যদি আমি প্রশ্ন করি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এটা আদৌ সম্ভব কিনা, এবং তাকে ফিরিয়ে না আনা গেলে তো ফাঁসি আপনি দিতে পারছেন না, এক। আর ভারত তাকে আদৌ কি ফেরত পাঠাবে, আর যদি না হয় তাহলে ইলেকশনটা কবে হবে? বিষয়গুলো খুবই চলমান। আমি যখন কথা বলছি রেকর্ড হচ্ছে, আর যখন এটা প্রচার হবে এই কয়েক ঘন্টার ব্যবধানে আবার কি ঘটনার উদ্ভব হয়, কাজেই সেটাকে মাথায় রেখে ওই স্ট্যাটিস্টিক্সের একটা কথা আছে, ওপেন এন্ডেড ডেটা। তো সেইভাবে আমি বলা যায় যে আমরা অনেক অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি, সামনে আরও অনিশ্চয়তা হতে পারে, এবং এই অনিশ্চয়তার ধাক্কাধাক্কিতেই সামনে চলে যেতে হবে। সময় এইভাবে পার হয়ে যাবে। তবে আমি আপনার মূল প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো ছোট্ট তথ্য কণিকা দিতে চাই দর্শক শ্রোতারা, এবং আপনি খুশি হবেন হয়তো, কারণ আমাদের এখানে চারিদিকে আপনি যে খবরগুলো পড়লেন, সেই খবর শোনালেন আর কি, সেগুলোতে খুশি হওয়ার মতো খবরের সংখ্যা খুবই কম। ব্যাড নিউজ ইজ গুড নিউজ। আমরা বলি যে নো নিউজ ইজ ইভেন এ নিউজ, রাইট।
নো নিউজ ইজ দেন ব্যাড নিউজ, সরি ব্যাড নিউজ ইজ বেটার দেন নো নিউজ। No news. নো নিউজ, রাইট, থ্যাংক ইউ। তো এখন হচ্ছে কি আমাদের এই রপ্তানি খাতে আপনার অনেক গত 8 মাসে খুব ভালো অবস্থা হয়েছে, মানে অনেক ভালো হয়েছে। তা সেই জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এখন জুলাই মাসটা তো পুরো গন্ডগোলে চলে গেছে, আর আগস্টও তাই। আগস্ট প্রায় চলে গেছে। সুতরাং বাকি 6 মাসে কিছুটা স্থিতিশীলতা আসার কারণে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 10.64%। এর সাথে আরেকটা যোগ করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে উনি বিভিন্ন দেশের সাথে মোটামুটি বাণিজ্য যুদ্ধ শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন কতটুকু করবেন, কতটুকু ব্যাকডাউন হবে সেগুলো পরে দেখা যাবে। কিন্তু এই ঘটনায় যেমন চীনের সাথে তার বাণিজ্য যুদ্ধ, কানাডার সাথে, মেক্সিকোর সাথে, তো এইটা আমাদের মতো দেশের জন্য হয়তো একটা সুযোগ খুলে যেতে পারে এবং আমাদের জন্য ভালো হতে পারে রপ্তানি বাজার। মনে রাখতে হবে যে আমাদের পোশাক শিল্পের, যেটা আমাদের প্রায় 80% টোটাল রপ্তানির, তো তার একটা সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আপনার ইউএসএ। সুতরাং এদিক দিয়ে আমাদের একটু এটি আপনি ভালো সংবাদ শোনালেন। আমি যদিও আমার মূল প্রসঙ্গ একটু পরে আসছি, যেহেতু আপনি একটু সময় নিলেন, আমি একটু সাপ্লিমেন্ট করি আপনাকে। এই সময়ের মধ্যেই কিন্তু অনেক শিল্প কারখানা বন্ধ হয়েছে, অনেক মানুষ বেকার হয়েছে, অনেক মানুষের জীবিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেটা কিন্তু মুদ্রার আরেকটা পিঠ, কোনো সন্দেহ নেই। এবং আপনাকে এটা জিনিস স্বীকার করতে হবে, এবং এই যেটা হয়েছে সেটা কিন্তু অস্বাভাবিক না। কারণ যারা মালিক ছিল ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকা নিয়ে কিছু এখানে রাখছে, আর বাকি টাকাগুলো কোথায় গেছে শুধু আল্লাহ মালুম, তারাই জানেন। আমরা জানতে পারছি কয়েক হাজার কোটি টাকা চলে গেছে, লাখ কোটি টাকা। সুতরাং এটাও কিন্তু একটা অস্বাভাবিক কিছু না, পরিবর্তনটাও। তো এখন আমার যেটা মনে হয় যে বর্তমান সরকারের যে আপনি সব কিছু হিসাব করে দেখেন, একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা যে পরিমাণ আমরা ভয় করেছিলাম তার থেকে অনেক বেশি আসছে, এটা মনে হয়েছে। আর একটা ভালো খবর, এটা হচ্ছে চোর ধরার ব্যাপার বা অপরাধী ধরার ব্যাপারে একটা ইয়ে হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে তথ্য ভান্ডার, সেটা 182টা দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ওটা হাওলা করে দিয়েছিলেন এবং তার সাথে গ্রেপ্তার করা হয়েছে। না, তাদের গ্রেপ্তার, মানে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচার, রাইট। তো আপনি চিন্তা করে দেখেন, আমার মনে হয় এটা খুব একটা ভালো সংবাদ। যদিও এটার সাথে অনেক রাঘব বোয়াল ছিলেন, একজন লোক তো আর এটা করেন নাই, না না, সম্মিলিত সিন্ডিকেট করে, রাইট। তো 20,000 কোটি টাকা মাশাআল্লাহ কোনো বিনিয়োগ ছাড়া ইনকাম হয়ে গেল। এর চেয়ে বড় ভালো সংবাদ হতে পারে? এখন আমাদের জাতীয় জীবনে যদি এরকম বিনা বিনিয়োগে এরকম ইনকাম করার সুযোগ থাকতো, তাহলে তো আমাদের জাতি এই অর্থনৈতিক জিডিপি বেড়ে যেত, অনেক বেড়ে যেত। আমরা আমাদের মূল প্রসঙ্গে যাই। আদৌ ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা, এবং বাংলাদেশ সরকার তার আদৌ এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে যে ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য হয়? এটা মানে খুবই অনিশ্চিত একটা বিষয়, যেটাতে মন্তব্য করা খুব সহজ না। বাস্তবতার নিরিখে প্রথমত হচ্ছে যে আপনি যদি 2009 থেকে শেখ হাসিনার উপরে ভারতের যে বিনিয়োগ, এবং ভারতের জন্য সবচেয়ে ভুল যেটা আমি মনে করি এবং আমরা অনেকেই মনে করি, যে সব ডিমগুলো একটা বাস্কেটে রেখেছে। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা খুব একটা ভালো পদ্ধতি না। তো এটা করেছে। এখন শেখ হাসিনা ওখানে গেছেন, তাকে হয়তো ফেরত আনাটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মূল্যায়নে তাকে বোধহয় ফেরত এখানে দণ্ড হয়ে গেল, ফেরত পাঠাবে না। এখন ভারতের উপরে যদি আন্তর্জাতিকভাবে ওই ধরনের বড় কোনো চাপ যদি প্রয়োগ না হয়, তাহলে বোধহয় তারা ওখানে রেখে দেবে। কারণ আপনি দেখেন, অবাক করার ঘটনা, এই যারা পালিয়ে গেছে বিগত সরকারের বেশিরভাগই হচ্ছে ভারতমুখী। সে ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, সব হচ্ছে ভারতমুখী। তার মানে যাওয়া সহজ, হেঁটেই চলে যাওয়া যায়, রাইট। তার মানে আপনি চিন্তা করতে পারছেন যে ভারতের প্রতি আস্থা আছে ওই শ্রেণীর কত লোকের। সুতরাং একটা বড় সাপোর্ট বেজ, আমরা যদি ওনাকে ফেরত পারে তাহলে সাপোর্ট বেসটা মনে করবে যে না, এও আমাদের ভালো বন্ধু না। সুতরাং আগামী দিনগুলোতে, কারণ রাষ্ট্র
থাকবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু আগামী দিনগুলো তার যে এটা বড় বিনিয়োগ, আর এটা তো কোনো বিনিয়োগ ছাড়াই বিনিয়োগ। তো এখন ধরেন ট্রাইব্যুনালের বিচারে তার সর্বোচ্চ শাস্তি হলো এবং সেটি কার্যকর আপনি করতে পারবেন না যদি দেশে না আনা যায়। এখন সার্জিস আলম যেটা বলছেন যে তাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভোট নিয়ে কথা না বলে, এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে সার্জিস আলম যে কথাগুলো বলেছেন এগুলো খুব মানে ব্যতিক্রমী কথা না। পলিটিক্যাল কমেন্ট, রাজনৈতিক মঞ্চে এই ধরনের কথা আসবে, ওই সকালে দুপুরে বিকালে আবার সন্ধ্যায় এরকম অনেক পরিবর্তিত হবে। তবে শুধু সার্জিস আলমের কথা না, আমার কাছে মনে হচ্ছে যে বিচারের বিষয়টা জনদাবি, গণদাবি, এবং সরকারও এই বিষয়টা খুব তৎপর। তো এইটাতে সময় কতটুকু লাগবে, এবং আমি যতটুকু বুঝতে পারছি যে বিচারটা যেন কোনো রকমের বিচার না হয় আসলে তাড়াহুড়ো করতে গিয়ে, যেন এটা যেহেতু এটা আপনি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পরে এখানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ। রাইট। সেই জন্য সবকিছু আটঘাট বেঁধেই এটা চলছে, এবং আমার মনে হয় যে এটার পরে তো সব নির্বাচনের কথাটা সামনে চলে আসছে। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি নির্বাচনের যে অনেকেই আশা করছেন, চাপ দিচ্ছেন, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তাদের তো নির্বাচন তাদের খুব খুব গুরুত্বপূর্ণ উপাদান। নির্বাচন না হলে তারা তো ক্ষমতায় যেতে পারবেন না। রাইট, সেজন্য তারা নির্বাচনের কথা সবসময় বলবে, কিন্তু আমার কেন যেন মনে হয় তারা মুখে যে বলে আর ভিতরে একটু পার্থক্য বোধহয় আছে। যদিও প্রফেসর ইউনূসের আপনি এর আগের বার বলেছেন এবং গত কয়েকদিন আগে বলেছিলেন যে ওনাদের সামনাসামনি যে ধরনের আলোচনায় কথাবার্তা হয় আর প্রেসের সামনে গিয়ে ওনারা যারা কথা বলেন তার ভিতরে একটা বিস্তর ফারাক আছে। তো সেই হিসাবে নির্বাচনের তারিখ তারা তাড়াহুড়ো করতেই পারেন, তারা চাইতেই পারেন, কিন্তু আমার মনে হয় যদি এই বিচারটা যদি না হয় তাহলে বড় অবিচার হয়ে যাবে ওই সমস্ত যেগুলো মারা গেছে এবং আমাদের রাষ্ট্রের। মানে আপনি কি বলতে চান যে নির্বাচনের আগে বিচারটা না হলে নির্বাচনের পরে যারা সরকারে আসবে তারা বিচারটা করবে না, এটা বলছেন? আমি সেটা কতটুকু কম্প্রোমাইজড হয়ে যাবে, আচ্ছা, সেটা আমার কাছে এই বিষয়। আপনি সামান্য কয়েকটা তথ্য আপনি যদি সামনে নিয়ে আসেন যে প্রফেসর ইউনূসের মতো মহিরু এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন বলে প্রতিবেশী রাষ্ট্র অনেক চেষ্টা করেও কিন্তু খুব একটা বেশি অগ্রসর হতে পারে নাই, অনেক চাপ দিচ্ছে। কিন্তু সেই তুলনায় বিএনপি কি সেই ধরনের, বা জামাত ইসলাম, আমি ধরিনি দুটো দলই এখন বর্তমানে নির্বাচনের মাঠে আছে, যেই ক্ষমতায় আসুক তাদের পক্ষে ওই চাপ সহ্য করা কতটুকু সম্ভব হবে। একটা বিরতি নিয়ে আসছি, ইলেকশন বিষয়ে আরো কথা আছে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা এই সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পলিসি অ্যানালিস্ট অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। এই সপ্তাহের একটা বড় খবর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে এসছে যে রাজশাহীর গুলশানে একটা বাড়িতে, এবং যেই বাড়িটি প্রথমে বলা হয়েছিল যে সাবেক আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এস টি ইমাম তার ছেলের, কিন্তু পরে জানা গেল যেটি সেই এস টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। সেই বাড়িতে কিছু লোক নিজেদেরকে ছাত্র জনতা দাবি করে গেট টপকে বাড়ি মোটামুটি ভাঙচুর চালিয়ে, তাণ্ডব চালিয়ে, তল্লাশির নামে সেখানে তাণ্ডব চালালো। এবং তাদের গণমাধ্যমের সামনে তারা যা কথা বলেছেন যে তাদের কাছে তথ্য ছিল এখানে অবৈধ অস্ত্র, অবৈধ টাকা, বা জুলাই অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তারা পালিয়ে আছে। পরে পুলিশ যে স্টেটমেন্ট দিয়েছে, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে তারা বলেছে যে এই মবে যারা গেছেন তাদের একজন শাকিল, তিনি ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন এক সময়। তারা গিয়েছিলেন মূলত ডাকাতি করার জন্য, টাকা। তো এই যে মব তৈরি করে এক একটা ঘটনা আগস্ট থেকে চলছে, সেটা কিন্তু গত 7 মাসেও বন্ধ করা যাচ্ছে না। সরকার বারবার বলছে, এবং আমরা হেডলাইনে পড়ছিলাম যে রিজওয়ানা হাসান বলছেন যে মব আমরা টলারেট করছি না, কিন্তু বন্ধ তো হচ্ছে না। কঠিন অবস্থা। আপনাকে একটু ফেরত যেতে হবে 16ই ডিসেম্বর 1971 পরে। আচ্ছা, তো তখন সরকার, নতুন সরকার, অনেক কিছুই অবিন্যস্ত ছিল। তো আওয়ামী লীগ বাদে অন্যান্য কিছু লোক যে সময় আওয়ামী লীগের বিরোধিতা করছিল, বিরোধী শিবিরে ছিল, যেমন সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এরা এইরকম চুরি ডাকাতি করতো বা এরকম হাইজ্যাক করতো, আর যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিত।
আচ্ছা, তার যাতে মানুষ মনে করে এটা জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা আচ্ছা। তো এখন এই দৃশ্যটা খুব মনে রাখার দরকার, মানে পরিস্থিতি অ্যানালাইজ করার জন্য। এই যে আপনার যেটা হয়েছে, পরে গতকাল রাত্রে আমি চ্যানেল 24-এ একটা দেখলাম, তারা ওই ঘটনার যে নেপথ্যের একজন আছেন, যিনি একটা মানে একটা বড় রাজনৈতিক দলের একটা কর্মী, আচ্ছা, এবং তাকে উনি যে রাস্তায় স্লোগান দিচ্ছেন, উনি একজন ড্রাইভার স্লোগান দিচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে না, যখন কেউ অপরাধ করে তখন তো তার রাজনৈতিক পরিচয়টা তো মুখ্য না, সে তো অপরাধী। ঘটনা হচ্ছে এটা। এখন মনে করেন যে দুই একটা ক্ষেত্র হলে সেটা ঠিক আছে, অপরাধীর একমাত্র পরিচয় উনি অপরাধী, রাইট। কিন্তু ওই অপরাধীরে আপনি আপাতত আড়াল করবেন, বা আপনি তার সাথে আর কোনো স্বার্থ আছে কিনা আমরা জানি না, কারণ ওখানে 300 কোটি টাকার বা ওরা বলা হচ্ছিল 2 থেকে 300 কোটি টাকা আছে, রাইট। এবং এটা কয়েকটা ঘটনা ঘটেছে যে যারা পলাতক আছেন তাদের অনেকেরই বাড়িতে তারা টাকা ব্যাংকেও নিজেদের রাখতে পারেন নাই, অনেক টাকা কাছে রাখতেন যাতে তাড়াতাড়ি পালায় যাওয়া সম্ভব হয়। তো এরকম ঘটনা ঘটেছে। কাজে এটা আপনি মানে ফু দিয়ে উড়াই দিতে পারবেন না এই ধরনের অভিযোগগুলো, কারণ এরকম ঘটনা তো ঘটেছে কিছু, এবং যারা এই টাকা আনতে গেছে তারা আবার নিজেরাই বিপদে পড়ছে। তো এরকম একটা ঘটনা ঘটছে। এখন রাজনৈতিক পরিচয়টার আমি কেন এই কথাটা বললাম, যে এরকম যদি একাধিক ব্যক্তি বারে বারে এরকমই হচ্ছে, এবং আপনি দেখেন এখন তো আওয়ামী লীগ তো নাই, মাঠে নাই, মানে সরব নাই, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে। এখন তাহলে এই চাঁদাবাজি বা এই সমস্ত অপকর্মগুলো কারা করছে? সেই প্রশ্ন আপনাকে করলাম, কারা করছে? রাইট। এইটা একটা বড় রাজনৈতিক দলের ব্যাপারে অভিযোগ আসছে, এবং এটা কতটুকু তারা, এবং বহুত লোকরে তারা দলের সদস্যপদ তারা বাতিল করে দিয়েছে। তো এখন বড় দলের নিয়ন্ত্রণ, আপনি যদি ব্যারিস্টার রুমিন ফারহানার একটা কথা একটা টক শোতে দেখলাম, উনি বলছেন যে ব্রাহ্মণবাড়িতে তার এলাকাতে কত ধরনের অনিয়ম করছে তার দলের লোকরা। তো এখন ওনার মতন একটা দাপুটে নেত্রী যদি অসহায় বোধ করেন, তাহলে এই আপনার এই দলীয় লেবাসে, আচ্ছা শুধু আমি বিএনপির কথা বলবো কেন, অন্যান্য দল যেগুলো আছে, তবে জামাত ইসলাম আরেকটা যে বড় দল আছে, তাদের কিন্তু এরকম কম, মানে এই ধরনের অভিযোগ তুলনামূলকভাবে কম, দু একটা হয়েছে। কিন্তু আপনার এই যে তৌহিদি জনতার নামে একটা মব তৈরি করে যে ঘটনা ঘটাচ্ছে, এটা কারা ঘটাচ্ছে? আচ্ছা, তৌহিদি জনতার এটা খুব দুর্ভাগ্যজনক, এবং আপনি দেখেন যে ওইটা কিন্তু এই যে সাধারণত হেফাজতে ইসলামের একটা অফশুট, বা আপনার চরমনাই পীর সাহেবের একটা অফশুট, অথবা মামুনুল হক সাহেবেরই হেফাজত, রাইট। সো এই অফশুটগুলো কিন্তু ওটা তো কোনো রাজনৈতিক দল না, একটা সংগঠন, কিন্তু এটা কিন্তু রাজনৈতিক দল না। না, কিন্তু চরমনাই পীরের দল তো রাজনৈতিক দল, এবং কিন্তু তারা তো, এটা তো পরিষ্কার না, আপনি তো বলছেন তারা তো ওই রাজনৈতিক পরিচয় দিয়ে তো তারা যাচ্ছে না, তারা তো বলছে আমরা তৌহিদি জনতা, রাইট। এন্ড তৌহিদি জনতার মানে কোন রং সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং আমার কাছে মনে হয় ভাই, এই পরিস্থিতি উত্তাল করার জন্য এই ধরনের কয়েকটা ঘটনাই মানে আপনাকে করবে, যেমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা যেটা আপনি বললেন। আচ্ছা, তারপরে 1 তারিখে আপনার লালমাটিয়ার যে ঘটনাটা হলো, এখন সবগুলো হচ্ছে কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে মহিলাদেরকে নিয়ে, মহিলা কেন্দ্রিক ঘটনা, এবং এই ঘটনাটাকে মানে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম আমাদেরকে সবসময় চেষ্টা করে মৌলবাদী। তাহলে তো এই যারা এই কাজগুলো করছে তারা তো ভারতের পারপাস সার্ভ করছে। এক্স্যাক্টলি। এই জন্য আমার কাছে মনে হয়েছে নাম হচ্ছে তৌহিদি জনতার, ওই যে যেরকম জয় বাংলা স্লোগানের মতো, কিন্তু ঘটনা ঘটাচ্ছে অন্যজন। এবং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে মানে পরিস্থিতিটাকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করে, একটা খারাপ মেসেজ দেওয়া, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এই প্রসঙ্গে আরো কথা হবে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বুয়েটের একজন অধ্যাপক ডক্টর রাকিব আহসান, তিনি ভূমিকম্প বিশেষজ্ঞ। আজকে তাকে যুক্ত করার একটা বিশেষ কারণ হলো যে আপনি খেয়াল করেছেন কিনা, কয়েকদিন ধরেই পরপর
একই ধরনের সংবাদ আমরা পাচ্ছি যে ভূমিকম্প আমরা যে কোনো সার্কিটে যুক্ত করলাম। স্যার আপনাকে স্বাগত জানাই, ডক্টর রাকিব হাসান। আপনিও খেয়াল করেছেন যে পরপর অনেকগুলো সংবাদ আমরা দেখলাম যে দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত, ঢাকা সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত। পরপর এই যে অনুভূত হচ্ছে, এইটা কি কোনো বড় ভূমিকম্পের মেসেজ দিচ্ছে কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে স্যার। জি, আসলেই বিষয়টা একটু উদ্বেগজনক। আসলে যেটা হয়েছে যে আমাদের দেশ কিন্তু ভূমিকম্প প্রবণ। জি। আমাদের এই বাংলাদেশের ভিতরে এবং আশেপাশে অনেক বড় বড় ভূমিকম্প 1869 সাল থেকে শুরু করে 1934 সাল পর্যন্ত এই সময় কিন্তু 7 মাত্রা বা তার চেয়ে বেশি ভূমিকম্প অনেকগুলো হয়েছে। কিন্তু এই 1950-এর পর থেকে 1950-1954-তেও হয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত ওরকম বড় ভূমিকম্প আমরা কিন্তু এক্সপেরিয়েন্স করিনি। এই কারণে আমাদের এখনকার জেনারেশনের মধ্যে একটা ফলস সেন্স অফ সেফটি কাজ করে যে হয়তো আমাদের দেশে ওরকম ভূমিকম্প হয় না। তো আমাদের দেশে বড় ভূমিকম্পর সম্ভাবনা কিন্তু আছে। ইদানিং যে ভূমিকম্পগুলো হচ্ছে তাতে উদ্বেগের ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমাদের যে ভূপ্রকৃতিগত অবস্থান, হিমালয়ের কাছে এবং পাশেই যে মিয়ানমারের পার্বত্য অঞ্চল, এই সবগুলো জায়গাতেই ভূমিকম্পের উৎপত্তি হতে পারে। যেটা ব্যাপার যে এই অঞ্চলগুলোতে আগে যে আমি বললাম যে বড় বড় ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পগুলো হওয়ার সম্ভাবনা হচ্ছে যেটা মাঝের বহু বছর হয়নি, কাজেই বড় ভূমিকম্প হতে পারে। এখন ছোট ভূমিকম্পে দুইভাবে এক্সপ্লেইন করা যায়। আসলে দুটো স্কুল অফ থটস আছে। একটা হচ্ছে ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের একটা প্রিকারসর, যে এর মাধ্যমে আমরা বুঝতে পারি সামনে একটা বড় ভূমিকম্প হতে পারে। আর একটা স্কুল অফ থট আছে যে ছোট এই মাটির নিচে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে, যেটা ভূমিকম্প হিসাবে পরে প্রকাশ পেতে পারে, সেই শক্তিটা ছোট ছোট ভূমিকম্প থেকে দিয়ে মাধ্যমে আস্তে আস্তে কি বলবো, মানে রিলিজ হয়ে যাচ্ছে, ডিসিপেটেড হয় ইংরেজিতে আমরা যেটাকে বলি, যে শক্তিটা কমে যেতে থাকে। আচ্ছা, যার ফলে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কমে। আচ্ছা। তো দুইভাবেই এক্সপ্লেইন করা যায়। এটা হচ্ছে নিচের মাটির নিচের জিওলজিক্যাল অবস্থার উপর নির্ভর করে। তবে আমাদের দেশের জিওলজিস্ট এবং বাইরের জিওলজিস্টরা ওনারা বলছেন যে আসলে আমাদের দেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা খুব বেশি। খুব বেশি। সেই রিস্কে বাংলাদেশের কোন জোনটা সবচেয়ে বেশি বিপদাপন্ন বা ঝুঁকির মধ্যে? আমরা যেটা অনেক বছর ধরে শুনি যে সিলেট অঞ্চলটা, তাই কি? জি, আসলে এইটা অনেক স্টাডি হয়েছে। স্টাডিগুলো থেকে যেমন আমাদের বিল্ডিং কোডে বাংলাদেশকে 4টা জোনে ভাগ করা হচ্ছে। সবচেয়ে ভূমিকম্প প্রবণ জোন 4 যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, এই অঞ্চলটা সবচেয়ে ভূমিকম্প প্রবণ। ঢাকার অবস্থা দ্বিতীয় অঞ্চল হচ্ছে জি রংপুর থেকে শুরু করে নিয়ে এইদিকে চিটাগাং পর্যন্ত, চিটাগাং হিল ট্র্যাক্স পর্যন্ত, এইটা হচ্ছে আমরা জোন 3 বলি। জোন 2 হচ্ছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা, এই জায়গাটা জোন 2। আর জোন 1 হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, অর্থাৎ খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, এই অংশটা হচ্ছে জোন 1, যেখানে ভূমিকম্পনের সম্ভাবনাটা কম। সেই জায়গায় রাজধানী ঢাকা তো ধরেন এমনিতেই ডেন্সলি পপুলেটেড, অপরিকল্পিত শহর, লক্ষ লক্ষ বিল্ডিং। ঢাকার ঝুঁকিটা কি এই অপরিকল্পিত নগরায়নের কারণে বেশি, নাকি এমনিতেও ঢাকা একটু বেশি ঝুঁকিতে আছে? ঢাকার ঝুঁকিটা অনেক বেশি। এর কারণ
ভূমিকম্পর প্রবণতাটা সিলেটের থেকে কম হলেও এখানে যেটা আপনি বললেন, এখানে হচ্ছে বাড়িঘর অনেক বেশি এবং অনেক উঁচু বাড়িঘর আছে, ডেনসিটি, পপুলেশন ডেনসিটি খুব হাই, এবং আমাদের প্রিপারেশন নেই এই ধরনের একটা ঝুঁকিকে মোকাবেলা করার মতো, আমাদের কোনো প্রিপারেশন নেই। কাজেই আমাদের যদি একটা মধ্যম মাত্রার ভূমিকম্প হয়, তাতে যে ক্ষয়ক্ষতি হবে সেটা বিশাল ক্ষয়ক্ষতি হবে। এই 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 বাস্তবতাটা নিশ্চয়ই আমাদের এই জন্য পলিসি মেকাররা ঝুঁকিটা জানেন, আপনারাও জানেন, বছরের পর বছর ধরে এই বিষয়ে আলোচনা হয়, কিন্তু সমাধানের পথটা কি? ধরেন আপনি ঢাকাকেই যদি একটি সিম্বলিক হিসেবে ধরেন, যে এই ঢাকায় যদি 6 মাত্রার ভূমিকম্প আশেপাশে হয়, তাহলে এই শহরের অবস্থাটা কি দাঁড়াবে এবং সেখান থেকে আপনি বাঁচাবেন কি করে মানুষকে? সেটাই, এইটার জন্য আসলে একটা লং টার্ম প্ল্যান দরকার। বিভিন্ন ধরনের স্টাডি হয়েছে, স্টাডিগুলো থেকে অনেকগুলো রিপোর্ট এসেছে, কিন্তু দুঃখজনক যে এই রিপোর্টগুলো রিপোর্ট হিসেবেই থেকে গেছে। এই রিপোর্টগুলোর উপর ভিত্তি করে যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেটা কিন্তু হয়নি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমাদের প্রথম যেটা করণীয়, যে সামনে যে বাড়িঘরগুলো হবে সেগুলো যেন ভূমিকম্প প্রতিরোধী হয়, রাইট। তার জন্য একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিল্ডিং কোড মেনে বাড়িঘর করতে হবে। এখন প্রথমত হচ্ছে বিল্ডিং কোড মেনে বাড়িঘর তৈরি করা হচ্ছে কিনা এইটা দেখা হচ্ছে না। মনিটরিংটা নাই। আমাদের যে রাজু বা চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি বা যত অথরিটি আছে, তারা শুধুমাত্র আর্কিটেকচার প্ল্যানটা দেখছে, স্ট্রাকচার প্ল্যান ঠিক আছে কিনা, স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী কনস্ট্রাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এইটা দেখার কেউ নেই, দেখা হচ্ছে না, যার ফলে আমাদের বিল্ডিং কোড মেনে বাড়িঘর তৈরি হচ্ছে না। তা আমাদের প্রথম করণীয় হচ্ছে বিল্ডিং কোড ফলো করে বাড়িঘর করা, রাইট। এবং সেইটা দেখার জন্য একটা ব্যবস্থা তৈরি করা, সেটা এই অথরিটিগুলোকে দিয়ে হোক, থার্ড পার্টিকে দিয়ে হোক। এই ব্যাপারে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন রেকমেন্ডেশন এসেছে, এই রেকমেন্ডেশন গুলো এখনো পলিসি মেকারদের পর্যায়ে আলোচনাই হয়নি, যার ফলে কোনো রকম ব্যবস্থা আমরা নিচ্ছি না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যেসব বাড়িঘর হয়ে গেছে, যেগুলো খুবই ভালনারেবল, সেগুলোকে কিভাবে ঠিকমতো ঠিকঠাক করা যায়, তার জন্য আমরা বলি রেট্রোফিটিং। এই রেট্রোফিটিংটা খুব ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এইটা করতে গেলে আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে, কোন বিল্ডিং গুলোকে আগে রেট্রোফিটিং করতে হবে, এইভাবে একটা লং টার্ম প্ল্যান করতে হবে। রাইট, রাইট। এছাড়াও আরো অনেক দিক আছে, যেমন হচ্ছে যে বিল্ডিং এগুলোর ইন্স্যুরেন্সের ব্যাপার ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া অনেক রিকমেন্ডেশন আছে নিশ্চয়ই, অনেক রিকমেন্ডেশন নিয়ে কথা হয়েছে, যে আমি যদি ফোকাস করি, রাইট রাইট, আমাদের আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি যে এই বিষয়গুলো নিয়ে পলিসি লেভেলে আলোচনাটাই কম হচ্ছে আসলে, সেটা অন্তত শুরু করা দরকার। তারপরে কি করা যাবে একদম পয়েন্ট ধরে ধরে নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রাকিব হাসান আমাদের সময় দেওয়ার জন্য। খুব বেশি সময় দিতে পারলাম না, আমরা আরেকদিন আপনার সঙ্গে নিশ্চয়ই শুধু ভূমিকম্প নিয়েই একদিন কথা বলবো আপনার সঙ্গে, এটা লম্বা সময়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা এই সপ্তাহের বড় এবং আলোচিত কয়েকটি খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পলিসি অ্যানালিস্ট অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। আমরা বিরতির আগে ছিলাম মবে, যে আপনি একটু ইঙ্গিত দিচ্ছেন যে এই মব কিংবা এই যে তৌহিদি জনতা, ছাত্র জনতার নাম দিয়ে যারা নানা রকমের অপরাধ করছে, তাদের আপনি ইঙ্গিত দিচ্ছেন যে কোনো না কোনো পলিটিক্যাল পার্টি হয়তো দেশকে অস্থিতিশীল করা, পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার জন্য এটা করছে, মেনে নিলাম। কিন্তু সরকারের কাজটা কি? একটা দায়িত্বশীল সরকার 6 মাসে 7 মাসে যদি এইটা মব বন্ধ করতে না পারে, তাহলে সেই ব্যর্থতা সে এড়াতে পারে? আপনি যদি এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক, কিন্তু প্রত্যাশাটা আপনি যদি ওইভাবে নিয়ে আসেন, তাহলে হবে কি, সরকারের প্রতি অবিচার করা হবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি প্রফেসর ইউনূসের জায়গায় সরকার প্রধান থাকেন, আর বাকিগুলো লোক থাকলো, আপনার মসজিদের ইমাম পর্যন্ত আল্লাহর রহমতে পালায় গেছে। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত বিষয়। আচ্ছা, একটা সরকার পতন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পালায় যেতে হবে সবাইকে, মানে মসজিদের ইমামকেও? রাইট। আপনি সেটা, সে বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, সব সহ পালায় গেছে। না, কেন গেল?
মবের ভয়ে? আমার মনে হয় সবাই তো নিশ্চয়ই অপরাধ করেছে, তাই কি অপরাধ করে না এরকম অনেক লোক তো পালিয়েছে নাকি? আমার মনে হয় যে পালাই গেছে, অপরাধ করে না, এই ঘটনা খুব একটা বেশি নেই। আচ্ছা, আপনি যদি একটুখানি ওয়াহিদুল কাদের সাহেবের, এখন ভদ্রলোক তো অনেক কথা বলতেন, তো ওনার একটা কথা হচ্ছে যে, বা বেশ কয়েক জায়গায় অন্যান্য নেতারাও বলেছেন যে যদি এই সরকার পতন হয় তাহলে কেউ বলছেন 5 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ 20 লাখ, এরকম অনেক কথা বলেছেন। মারা যাবে, রাইট। কিন্তু ওই ধরনের কিন্তু লোক মারা যায় নাই। তো আপনি দেখেন এই কথাটা বলেই কিন্তু, এই কথা যদি আপনি অন্যভাবে ব্যাখ্যা করেন যে, অর্থাৎ উনি ধারণা করছেন যে আমরা যে ধরনের কার্যক্রম করেছি তাতে হয়তো এই ধরনের লোক মারা যেতে পারে, জনরোষে মারা যেতে পারে। এই যে জনরোষ থেকে কিন্তু আপনার এই যে মব জাস্টিসের কথাটা চলে আসছে কিন্তু, কারণ যখন দেখবেন স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার পাচ্ছে না। সব মব তো এই জনরোষ থেকে না, কিছু কিছু মব তো আমরা এখন প্রমাণ পাচ্ছি, পুলিশের স্টেটমেন্টও আসছে যে তারা গেছে আসলে ডাকাতি করতে। তাহলে আপনি জনরোষ বলবেন কি করে? আচ্ছা, এই জায়গায় আপনি যদি রিলেট করেন, একটা জনরোষ একটা উপাদান, কিন্তু সেই জনরোষটাকে আরো স্ফীত করে অন্যায়টাকে কাভার দেওয়ার জন্য মোটামুটি এই মব হিসাবে চলে আসছে। আচ্ছা, এটা আপনি বাস্তবে যদি বিভিন্ন অ্যানালাইজ করে আপনি সেটাই পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আপনি দেখেন যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি তত কার্যকরী হয়েছে? হয় নাই। পুলিশের আমি সেদিন দেখলাম যে 8টা কারণে পুলিশ কার্যকরী হতে পারছে না। একটা হচ্ছে, তার ভিতরে আমি যতটুকু বুঝি, একটা হচ্ছে তাদের একটা জব দিয়ে তার ক্ষেত্র তৈরি হয়েছে, কি উত্তর দিবে। আর আরেকটা হচ্ছে একটু বোধহয় তুলনামূলকভাবে আয় একটু কমে গেছে। আমি ছোট্ট একটা কথা বললাম, আমি যখন চাকরি শুরু করি তখন আমি ইয়েতে ছিলাম, এটা পুলিশকে ছোট করে না, এটা সিভিল প্রশাসনে হয়েছে, আমাদেরও অনেকেই মানে দুর্নীতির সাথে, অনিয়মের সাথে জড়িয়ে গেছে, সুতরাং এটা পার্টিকুলার ইয়ে নয়, বাট আমি ঘটনার বর্ণনার জন্য বলছি। তো বলে কি এখন এই মার্শালের সময় বলে কি এখন তো ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, সুতরাং এখন একটু হাদিয়াটা একটু বেশি লাগবে। এটা বাস্তব, এটা হচ্ছে। তো এখন আমি জানি না, আমার মনে হয় যে জব দিয়েটা কিছুটা একটু ইয়ে কমছে। আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন জায়গায় পোস্টিং এর ক্ষেত্রে আগে বড় ধরনের এবং বড় বড় লোকদের রেফারেন্সে যেভাবে ইয়ে হতো, তো যে সমস্ত জায়গায় ইনকাম বেশি হতো, যেমন টেকনাফের কথা, তো এই সমস্ত জায়গায় পোস্টিং এর জন্য অনেক পয়সা ব্যয় হতো। আমার মনে হয় যে এই ক্ষেত্রে কিছুটা হলেও একটা কিছু কমে আসছে, এই কারণে ওদের ইনসেন্টিভ একটু কমে গেছে, সেজন্য কাজ কমে গেছে। এটা হচ্ছে অনিশ্চয়তা আর ইনসেন্টিভ কমে গেছে, এই প্রতিবেদন আমি তাই দেখলাম আর কি। এবং আমিও মোটামুটি আমার স্টাডিতে মোটামুটি এরকমই আছে, যেটা হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্তমান সরকার, কারণ গত 3-4 মাস থেকে শোনা যাচ্ছে যে নির্বাচন আমার এখনই দরকার। 5ই আগস্ট নির্বাচনের জন্য অলরেডি আপনার তারিখ ঘোষণা করার জন্য বলে দিয়েছে দলের একটা বড় নেতা। আবার পারলে তো কয়দিন পর প্রতিদিনই নির্বাচনের জন্য নতুন নতুন ডেট আসছে। সুতরাং যারা প্রশাসনে আসছে, মানে এখন যারা বর্তমান সরকারের অধীনে আছে, তারা চিন্তা করছে যে আমরা যে আজকে একরকম করছি, মনে করেন যে আমার দল ওই জায়গায় ধরা পড়েছে, আবার দেখা গেল আমার দলেরই আগামী নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তখন চিন্তা করবে যে এবার তো ধরা যাবে না, কারণ আমার তো জবাব দিয়ে আছে, 7-8 মাস পরে তো আবার জবাব দিয়ে আছে, আমি কি জবাব দিব? এই ধরনের একটা অনিশ্চয়তা সে প্রশাসনও আছে, পুলিশ প্রশাসনও আছে। কিন্তু কেন জানে মনে হচ্ছে এই অঙ্ক সমীকরণ বোধহয় একটু ভুলই হচ্ছে। কিরকম, মানে ইলেকশন হচ্ছে না শিগগির, তাই না? আমি সেটা বলবো না, এটা বলো তো, এটা আমি তো তাহলে নাজায়েজ কথা বলে ফেলবো। নির্বাচন হবে, তবে আপনি আমার এই সত্যিই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে না, এটা আমার এখনো মনে হচ্ছে। আমি এখন আছি। এবং সবচেয়ে গত রাত্রে আপনার একটা টিভিতে, এশিয়ান টিভি না কোন টিভিতে জানো, আমার খুব পরিচিত একজন ভদ্রলোক, উনি একজন খুব নামকরা আইনজীবী, উনি বলছিলেন যে দেখেন এই নির্বাচন 2025-এর ডিসেম্বর, এটা আমি কোনো আলামত দেখি না। উনি 3টা কারণ দেখাইলেন। তা আমি কি এখনো খুব মনে হচ্ছে না যে এরকম ডিসেম্বর পর্যন্ত এখনো কিন্তু 7 মাস সময়, কম সময় না, সরি 7 মাস না, 9 মাস।
9 মাস তো অনেক সময়, একটা ইলেকশনের প্রস্তুতি নেওয়ার জন্য 3 মাসের বেশি সময় লাগে না তো। কেয়ারটেকার সরকার বিগত দিনে তারা 3 মাসে নির্বাচন দিয়েছে না। এই সরকারও যদি চেষ্টা করে বা চায়, আপনার কি মনে হয় না অক্টোবর সেপ্টেম্বরের ইলেকশন দেওয়া সম্ভব? আচ্ছা ভাই, আপনি এই যে কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের একটা সাজুজ্য টানার চেষ্টা করছেন, এটা বড়ই বেমানান না বলেন আমারে? আচ্ছা, ওই সময় কি আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছিল নাকি যখন তত্ত্বাবধায়ক গভর্নর আসছিল? বলেন তো আমারে। সো এইগুলো আছে। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হচ্ছে, প্রফেসর ইউনূস তার দলের একটা জিনিস উনি মাথায় বারবার আনার চেষ্টা করছেন, যে এই শুধু এই আসবে কয়েকদিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে, যে যার মতো হয়ে যাবে, সেই কারণে তার ওই মানুষগুলো মানে হাত বাড়ায় আবু সাইদ করে নাই। আমি গতকাল দেখলাম, এখন টিভিতে আবু সাইদের ভাই একটা বক্তৃতা দিচ্ছে ওই যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সামনে। তো এই সবগুলো কি শুধুমাত্র শুধু নির্বাচনের জন্য? নির্বাচন হলে তো আমাদের হওয়ার কথা ছিল 2029-এ। কোনোভাবেই নির্বাচন করাতে পারে নাই, টলাতে পারে নাই। আপনি যত বড় কথাই এখন বলেন না কেন, এই ছাত্ররা ফ্রন্টলাইনে এবং তারা জীবন দিচ্ছে, মানে বেসুমার, বেহিসাব, তাদের কোনো হিসাব নাই। চিন্তা করতে পারছেন, মুগ্ধ যে পানি দিয়ে বেড়াচ্ছে, তার কোনো দোষ নাই, শুধু পানি দিচ্ছে, আর তার মাথায় গুলি করলো। এই যে, এবং শহীদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। গত পরশুদিন মধ্যে একজন কুমিল্লার একজন আহত মানুষ মারা গেছে। হ্যাঁ, আহতদের অনেকে মারা গেলে এই সংখ্যা তো বাড়বে। আরেকটা বিরতি আসছে, বিশেষ করে ইলেকশন তাহলে কবে, এই প্রশ্নটা রেখে যাচ্ছি। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে এই সপ্তাহের আলোচিত এবং বড় কয়েকটি খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পলিসি অ্যানালিস্ট, অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। বিরতির আগে প্রশ্নটা ছিল যে তাহলে নির্বাচন কবে? 25শে ডিসেম্বরে হবে না আপনি মনে করছেন? তাহলে কি প্রফেসর ইউনূস দুটি সম্ভাব্য সময় বলেছিলেন, যে হয় এই বছরের ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে। আগামী বছরের জুনের মধ্যে হবে না, তাও হবে না। এটা আপনি এগুলো ভেরিয়েবল, তো মানে কমেন্ট করা কঠিন, মানে সুনির্দিষ্টকরণ কঠিন, নির্দিষ্টকরণ কঠিন। এবং সেই কারণেই কি প্রফেসর ইউনূস বারবারই বলছেন যে হতে পারে, সম্ভবত হবে, অর্থাৎ উনি স্পেসিফিক বলছেন না, কিন্তু রাইট, উনি কিন্তু বারবার বলছেন যে হতে পারে। রাইট। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের যারা কথা বলছেন নির্বাচনের তারিখ সম্পর্কে, এখন আর অন্যান্যজন একটু কথা বলা কমাই দিয়েছেন, শুধুমাত্র মানে চিফ অ্যাডভাইজারই বলছেন, এবং সেটাতে হতে পারে। উনি কিন্তু মানে স্পষ্টীকরণ করেন না, উনি বারবারই বলছেন হতে পারে, হতে পারে, রাইট। তো এখন আপনি চিন্তা করেন, এটা আমার কাছে এই হতে পারে বলার অর্থটা কি, যে ওনারা ইলেকশন সহজে দিতে চান না? এটা আমার কাছে এটা মনে হচ্ছে না। আচ্ছা, ইলেকশন দিতে চান না আমার কাছে মনে হয়নি। আপনি যদি খেয়াল করে দেখেন, প্রফেসর ইউনূসের একটা সাক্ষাৎকার নুরুল কবিরের সাথে, তা আপনি দেখেন উনি কিন্তু বলছেন যে, একটা কথা বলেছেন যে আমরা তো আসছিলাম বিভিন্ন পেশার থেকে, আমরা এখানে দায়িত্ব, আমরা অপারগ হলে আমরা দায়িত্ব ছেড়ে দিই, আমরা নিজ নিজ পেশায় চলে যাবো, আমরা তো আমাদের একটা কর্মক্ষেত্র আছে। সো এই জিনিসটা আমার কাছে, আমার মনে হয় যেন উনি সিরিয়াসলি বলেছিলেন, এটা আমার মূল্যায়নে। এখন নির্বাচনের ব্যাপারে আপনি খেয়াল করে দেখেন, বিএনপি এখন বলছে যে নির্বাচনটা দ্রুত করার জন্য, মানে বড় দলগুলোর মধ্যে জামাত ইসলাম কিন্তু দ্রুত নির্বাচনের ব্যাপারে তাদের কোনো তাড়াহুড়ো নেই। কারণ তারা কি এই কারণে যে তারা ভাবে যে ইলেকশন হলে তারা তো ক্ষমতায় আসবে না, অতএব ইলেকশন না হলে কোনো অসুবিধা নেই। এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, এখন আপনি এই যে জামাত ইসলাম এবং এই যে এখন আমাদের ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি, আপনি দেখেন, তাহলে এদের ওজন কিন্তু, এবং আমি জাস্ট কয়েকদিন আগে একজনের সাথে কথা বলছিলাম, উনি রাজনীতিকে বিশ্লেষণ করেন, স্ট্যাটিস্টিক্স হিসাব করেন। আপনি দেখেন 2009-এর যে নির্বাচনটা হয়েছিল, 8 ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনটা মানে যদি বলা হয় প্রকৃত নির্বাচন, মানে ঠিক আছে ক্যাটেগরির অধীনে হয়েছিল, ইররেগুলারিটিস হয় নাই, কিন্তু নির্বাচনের আগে যারা মনে আছে অনেক ক্যান্ডিডেটের ধরা পড়ছে রাতের আগে, মানে ভোটের রাত্রে টাকা বিতরণের এই সমস্ত বিভিন্ন অভিযোগের কারণে তারা মাঠে ঠিকমতো তাদের
দায়িত্ব পালন করতে মানে জনসংযোগ করতে পারে নাই। সুতরাং তারপরে আপনার যে সমস্তগুলো 14, 18 আর 24 তুমি আমি ডামি রাতের নির্বাচন, আর ওরা তো আগে থেকে 14টা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতা। তো এখন সব মিলায় এই যে আপনার জেনারেশন জেড, জেন জি, এরা কোন দিকে সুইং করবে এইটা কিন্তু বলা যাচ্ছে না। এদের টোটাল ভোটের কত শতাংশ? এরা সবাই যদি নতুন পার্টিকে ভোট দেয় তারপরে তারা সরকার গঠন করতে পারবে? আপনি একটু কথা আপনি কিন্তু ভোটের পার্সেন্ট হিসাবে 2001-এর যদি নির্বাচনের হিসাব করে দেখেন, সেই জায়গায় বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল আর আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছিল? কাছাকাছি, কিন্তু সিট সংখ্যা, কারণ আমাদের ভোটের পদ্ধতিটার কারণে না ভরবে না। এটা তো এই বিদেশেও তো আমরা ব্রিটেনেও তাই আছে, মেজরিটি ভোট, এক ভোট বেশি পেলেও আপনি জয়ী। এক্স্যাক্টলি। সুতরাং আপনি দেখেন তো এইটাতে আর আমাদের ভোটের কতগুলো প্যাটার্ন আছে, যে কতগুলো সিট আছে যেগুলোতে মোটামুটি মানে তৎকালীন সময়ে আওয়ামী লীগ জিতবেই, কতগুলো সিটে বিএনপি জিতবে, কতগুলো জামাতে জিতবেই। তো এখন কম বেশি আছে কিছু, আর কিছু আছে ভেরিয়েবল আছে। এখন এই ভেরিয়েবলটাই গত আপনার 2008-এ যে নির্বাচন হয়েছিল সেই জায়গায় ওই সীমানা নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ ছিল, এবং তার ফলে কোনো পার্টি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একদম শেষ করতে হচ্ছে, তো 1 মিনিট সময় পাবো। জাস্ট ওই প্রশ্নটা শেষ করি যে তাহলে আপনার কি মনে হয় যে নির্বাচনটা বিএনপি এখন যত দ্রুতই দাবি করুক না কেন, সরকার যা কিছুই বলুক না কেন, শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনটা কবে হতে পারে বলে আপনার মনে হয়? মানে প্রেডিকশন কি? আমার কাছে, আমি একজন বোদ্ধার সাথে কথা বলছিলাম। আপনি নিজেও বোদ্ধা? না, আমি বোদ্ধা না, আমি তথ্যপাত্রকে নির্মমভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমার কোনো কারোর প্রতি অনুরাগ বিরাগ হিসাবে না, আমি তথ্য খুব নির্মমভাবে বিশ্লেষণ করি। আমার মনে হচ্ছে 2026 ডিসেম্বর শোনা যাচ্ছে, মনে হয় একটা অনেক সময়, এখন অনেক সময়। এই সময়ের মধ্যে দেশের অবস্থা কি দাঁড়াবে আসলে? অর্থনীতি, আইন শৃঙ্খলা ঠিকঠাক হয়ে যাবে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আপনি ছোট একটা 2024-এর রোজার সময় দুইটা পণ্যের দাম বলি, যে পেঁয়াজের দাম ছিল 90 থেকে 110 টাকা, আর এখন হচ্ছে 40 থেকে 45 টাকা এই বছরে। তারপরে আপনার লেবু নিয়ে, আচ্ছা, বিএনপির একটা তাদের ওয়েবসাইটে দিয়েছিলেন 200 টাকা। পিনাকি সাহেব বেশ তথ্য দিলেন বিভিন্ন জায়গার থেকে, বাট আমি ওই বাজার দর করি নাই, বাট আমি পত্রিকার এই রিপোর্ট দেখছি যে লেবুর হালি গত বছর ছিল 100 থেকে 120 টাকা, এটা হচ্ছে এখন 80 থেকে 60 থেকে 80 টাকা। মানে কি রোজা? আচ্ছা, হালি রোজা, রাইট। কারণ আপনি বলছেন যে কি, যে এই সময়ের মধ্যে বাজার টাজার সব ঠিক হয়ে যাবে, এটা বলছেন? আশাবাদী? আমি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন কর্মসংস্থানটা ক্রিয়েট। রাইট। আপনি অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, গার্মেন্টসের গ্রোথ হয়েছে, এবং সম্ভবত এই যে পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি বিভিন্ন আপনার বিন্যাস হওয়ার কারণে আমাদের সম্ভাবনা আরো বেড়ে যাওয়ার কথা আগে আমরা আলোচনায় এনেছি। তো আমার মনে হয় যে কর্মসংস্থানের মাত্রাটা একটু স্থিতিশীল হলে পরিস্থিতি অনেক, এবং তখন আর মানুষ ভোট নিয়ে বেশি চিন্তা করবে না। আরেকটা জিনিস হবে যেটা আপনার, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার অনেক গ্রিপে আনার চেষ্টা করছে, তবে এই জায়গায় তথ্য বিভ্রান্তি কিন্তু চরমে উঠে গেছে। সোশ্যাল মিডিয়ার কারণে অনেক তথ্য অপতথ্য ছড়ায়। জি, অনেক ধন্যবাদ মেজর আশরাফুজ্জামান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা প্রত্যাশা করি নির্বাচন যেদিনই হোক না কেন, যতদিন পরেই হোক না কেন, এই সময়কালের মধ্যে মানুষের জীবনযাত্রা যাতে সহনীয় থাকে, অস্থির না হয়, রাষ্ট্রে মবটা যেন বন্ধ হয় অন্তত। সে পর্যন্ত ভালো থাকবেন। কথা হবে আগামী সপ্তাহে, আগামী বৃহস্পতিবার, ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে।